2026 বিশ্বকাপ আসন্ন। এবারের বিশ্বকাপ হতে চলেছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, কেননা 48টা দল অংশগ্রহণ করতে চলেছে এইবারের বিশ্বকাপে। কিন্তু এই 48টা দেশের মধ্যে মাত্র একটা দেশই বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারে। আজকে আমি এই বছরের বিশ্বকাপের জন্য সবচেয়ে ফেভারিট 5টা দলের তালিকা করার চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে কে কোন পজিশনে রয়েছে, আপনার ফেভারিট দল কি টপ 5-এ রয়েছে, চলুন আজকের ভিডিওতে জানা যায়। বিশ্বকাপের এই টপ 5-এর র্যাঙ্ক করার ক্ষেত্রে আমরা যে জিনিসটার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে প্লেয়ার কোয়ালিটি, নাম্বার 2 বর্তমান পারফরমেন্স এবং নাম্বার 3 তাদের কোচ। আমাদের লিস্টের 5 নম্বরে আছে জুড বেলিংহামের ইংল্যান্ড। এই দলটা সবসময় বিশ্বকাপের মতো বড় আসরে এসে নিজের ট্যালেন্টের প্রতি সুবিচার করতে পারে না। বর্তমানে তারা একজন ভালো কোচ পেয়েছে, সেটা হচ্ছে টমাস টুকেল। কিন্তু এই দলটা শুধু ট্যালেন্ট এবং কোচের উপর ভিত্তি করে কি বিশ্বকাপ জিততে পারে? চলুন একটু অ্যানালাইজ করা যাক ইংল্যান্ড দলটাকে। ইংল্যান্ডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের কোনো একটা ফুটবল হেরিটেজ নেই, কোনো একটা স্টাইল অফ ফুটবল নেই। তারা বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের স্টাইলকে নিজেদের মধ্যে আত্মীকরণ করার চেষ্টা করেছে। সাউথগেটের আমলে তাদের কাছে অসামান্য ট্যালেন্ট ছিল, কিন্তু কখনোই তারা তাদের বেস্ট ডেলিভার করতে পারেনি। তারা হয় কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে নেয়। তারা 2020 ইউরোর ফাইনালিস্ট ছিল, 2018 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ছিল। কিন্তু কোন জায়গায় এই দলটা আটকে যায়? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই দলের মেন্টালিটি। তারা প্রেশার সিচুয়েশনে নিজের বেস্ট পারফরমেন্সটা দিতে পারছে না। নাম্বার 2 হচ্ছে সেই ফুটবল হেরিটেজের কথা, যেখানে একটা নির্দিষ্ট ফুটবল স্টাইল আছে। যেমন সাউথ আমেরিকান দলগুলোর কথা বললেই আপনার ফুটবলের স্টাইল এবং স্কিলের কথা মনে পড়ে যাবে। একইভাবে ইটালির কথা মনে পড়লে আপনার সেরা ডিফেন্সিভ পারফরমেন্সের কথা মনে পড়ে যাবে, এবং স্পেনের কথা মনে পড়লে টিকিটেকা ফুটবলের কথা অবশ্যই মাথায় আসবে। কিন্তু ইংল্যান্ডের এরকম কোনো একটা ফুটবল ফিলোসফি নেই, আর এই জিনিসটা তাদেরকে অনেক বেশি পিছিয়ে রাখে। তবুও ইংল্যান্ডকে আমি টপ 5-এ এই জন্য রেখেছি কেননা টমাস টুকেল খুব ভালো একজন কোচ। তিনি এই দলটাকে ম্যানেজ করার মতো এবিলিটি রাখেন, এটা আমি বিশ্বাস করি। নাম্বার 2 হচ্ছে এই দলটাতে অজস্র ট্যালেন্ট রয়েছে। সবচেয়ে বড় ট্যালেন্ট অবশ্যই ফুটবল বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই সিজন হয়তো তাদের আশানুরূপ যাচ্ছে না, কিন্তু জুড বেলিংহামের পারফরমেন্স রীতিমতো উপরের দিকেই যাচ্ছে। অনেকেই তাকে ক্রিটিসাইজ করছেন, কিন্তু রিয়াল মাদ্রিদে তিনি মাল্টিপল পজিশনে খেলছেন, তার পজিশন রেগুলার চেঞ্জ করা হচ্ছে, তারপরেও জুড বেলিংহাম নিজের কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়েই যাচ্ছেন। তাছাড়াও বুকায়ো সাকা, ডেকলান রাইস, ফিল ফোর্ডেনের মতো তারকারা রয়েছেন এই দলে। ইংল্যান্ড যদি তাদের ডিফেন্সটা একটু স্ট্রং করতে পারে এবং মিডফিল্ডে একটা ভালো কম্বিনেশন তৈরি করতে পারে, তাহলে হ্যারি কেনের মতো স্ট্রাইকার আছে তাদের কাছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ইংল্যান্ডের এই বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তারা সেইখানে গিয়ে নিজের মেন্টালিটির পরিচয় দিতে পারে, তাহলে তাদেরকে আমরা বিশ্বকাপ জিততেও দেখতে পেতে পারি। নাম্বার 4 পর্তুগাল। ফুটবলের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে বড় সুযোগ বিশ্বকাপ জেতার জন্য। কেননা এই দলটাকে একটা সেন্টেন্সে এভাবেই ব্যাখ্যা করা যায়: ট্যালেন্ট লাইক নেভার বিফোর, ডেপথ লাইক নেভার বিফোর। এই দলটার কাছে যেই পরিমাণ ট্যালেন্ট রয়েছে, শুধুমাত্র স্পেনের কাছে এই লেভেলের ট্যালেন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। বর্তমান ইউএফএ নেশনস লিগ চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে নিজেদের সেরাটা অবশ্যই দিতে চাইবে। পর্তুগাল ফুটবলিং নেশন হিসেবে তত বড় কোনো নেশন না, তাদের নামটাও খুব বেশি বিখ্যাত হয়েছে এই ক্রিস্টিয়ানো রোনালদোর কারণেই। ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স এবং দ্য গ্রেট ভিতিনহা। লাস্ট সিজনটাকে সম্পূর্ণ নিজের করে নিয়েছেন বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার ভিতিনা। রয়েছে একাধিক উঠতি তরুণ তারকা, আর নুনো মেন্ডেজের কথা তো না বললেই নয়, গত সিজনের সেরা লেফট ব্যাক এবং নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্বের সেরা লেফট ব্যাক। এমনই একটা দল হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো চেয়েছিলেন। এই জিনিসটা এখন নিশ্চিতভাবে বলা যায় যে পর্তুগাল দল আর ক্রিস্টিয়ানো রোনালদোর উপর নির্ভরশীল নয়, তাদের কাছে যথেষ্ট অপশন রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো দলটার সাথে থাকা মানে আরও অনেক বড় একটা অনুপ্রেরণা, আর এই দলটার মধ্যে বেশিরভাগ প্লেয়ারই হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখেই বড় হয়েছেন। বর্তমান পারফরমেন্সের বিচারেও পর্তুগাল ডিসেন্ট পারফরমেন্সই করছে। পর্তুগালের কাছে একটা ভালো ডিফেন্স রয়েছে, তাদের একটা ক্রিয়েটিভ মিডফিল্ড রয়েছে, যেখানে ভিতিনার মতো একজন মিডফিল্ডার রয়েছেন, সেই মিডফিল্ড তো অসাধারণ হবেই। তার উপর টেকটিক্যাল ফ্লেক্সিবিলিটি দেখিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ। বেলজিয়ামের হয়ে যখন তিনি কোচ ছিলেন তখন অনেক বেশি সমালোচিত একজন কোচ ছিলেন, কিন্তু পর্তুগালের লাস্ট ইউএফএ নেশনস লিগ জয়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তিনি টেকটিক্যালি অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গিয়েছে। এমনকি রাফায়েল লিওর মতো প্লেয়ারকেও আমরা বেঞ্চে বসে থাকতে দেখতে পেয়েছি। এই পরিমাণ ডেপথ রয়েছে পর্তুগালের এই দলে। দেখা যাক এই দলটা কত দূর যায়। আমার প্রেডিকশন হচ্ছে পর্তুগাল এইবারের বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যাওয়ার মতো কোয়ালিটি রাখে, কিন্তু পর্তুগালের ওই পর্যন্ত যেতে হলে ভিতিনাকে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হতে হবে এবং রোনালদোকে টপ স্কোরার হতে হবে। নাম্বার 3 ফ্রান্স। বর্তমান বিশ্বের সবচেয়ে কনসিস্টেন্ট দল। 2018 বিশ্বকাপ তারা জিতেছে, 2022 বিশ্বকাপে তারা ফাইনাল পর্যন্ত গিয়েছে। এই দুইটি বিশ্বকাপের পরেও তাদের ট্যালেন্টের ঘাটতি হচ্ছেই না। নতুন 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 তারকা তারা তৈরি করতেই পারছে। এই দলটার মধ্যে রয়েছে অসম্ভব ডেপথ, আর তার সাথে রয়েছে বিশ্বের সবচেয়ে সেরা স্ট্রাইকারদের একজন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের প্রতিটা পজিশনে অনেক বেশি তরুণ তারকা রয়েছে, তার উপর প্রত্যেকটা পজিশনে 2 থেকে 3 জন বিকল্প রয়েছে যারা যে কোনো দলের স্টার্টার হতে পারে। কিলিয়ান এমবাপে, অরেলিয়ান চৌমেনি, এডুয়ার্ডো কামাভিঙ্গা কিংবা ডেজিরে ডুয়ের মতো নতুন তারকারা। আর স্ট্রাইকার হিসেবে তো এমবাপে রয়েছেনই। ফ্রান্স দলটার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তাদের মিডফিল্ড। এই মিডফিল্ডে একটা ভালো কম্বিনেশন তৈরি করা তাদের সবচেয়ে বড় কাজ। ফ্রান্স যদি এবারের বিশ্বকাপের ফাইনালও খেলে,
অবাক হওয়ার কিছুই নেই। আমার প্রেডিকশন হচ্ছে ফ্রান্স সেমিফাইনাল পর্যন্ত নিশ্চিত পৌঁছাবে, আর অন্যদিকে ফাইনাল আর বিশ্বকাপ জেতা এই দুইটা জিনিস নির্ভর করছে ওই দিনে তাদের প্লেয়ারদের পারফরমেন্সের উপর। নাম্বার 2, আর্জেন্টিনা। ফুটবলের সবচেয়ে গ্রেটেস্ট দল কোনটা, এটা নিয়ে যখনই কথাবার্তা হয় তখন 1970 সালে ব্রাজিল দল এবং 2010 সালের স্পেন দলের কথা উঠে আসেই। সেই ক্ষেত্রে আর্জেন্টিনার এই দলের কাছে সুযোগ রয়েছে সেই এলিট লিস্টে নিজেদের নাম করে নেওয়ার। তারা ইতিমধ্যে 2021 সালের কোপা আমেরিকা জিতেছে, 2022 সালের বিশ্বকাপ জিতেছে এবং লাস্ট কোপা আমেরিকাও তারা জিতেছে, অর্থাৎ 2টি মহাদেশীয় টুর্নামেন্ট তার সাথে একটি বিশ্বকাপ। আরেকটা বিশ্বকাপ হয়ে গেলে এই দলটার সাথে হয়তো তুলনাযোগ্য কোনো দলই থাকবে না। 2010 সালের স্পেন দলকে গ্রেটেস্ট টিম হিসেবে লিস্টে এই জন্য রাখা হয় কেননা তারা 2টো ইউরো জিতেছিল এবং একটা বিশ্বকাপ জিতেছিল, তাও পরপর টানা। আর্জেন্টিনার এই দলটার কাছে সুযোগ রয়েছে এই দুটি দলকেও ছাড়িয়ে গিয়ে সবচেয়ে গ্রেটেস্ট দল হিসেবে নিজেদের নাম করে নেওয়ার। আর্জেন্টিনার এই দলটার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে তারা অনেক দিন ধরে একসাথে আছে, প্লেয়াররা নিজেদের কম্বিনেশন অনেক ভালোভাবে তৈরি করে নিয়েছে। এই দলটার মতো এত এক্সপিরিয়েন্সড এবং এত বেশি কম্বিনেশন সম্পন্ন দল এই মুহূর্তে বিশ্বের একটাও নেই। বিশ্বকাপ জিততে হলে শুধুমাত্র ট্যালেন্ট এবং কোচ দিয়েই হয় না, সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্যাশন এবং টিম কম্বিনেশন। এই দলটার মধ্যে সবচেয়ে বড় স্ট্রেংথই হচ্ছে সেই টিম কম্বিনেশন। তার উপর বর্তমান বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট কোচ লিওনেল স্কালোনি এই দলটার নেতৃত্ব দিচ্ছেন। এই কোচ ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন প্রেশার সিচুয়েশন থেকে কিভাবে দলকে চ্যাম্পিয়ন করা যায়, তার উপর টানার রেগুলার সাকসেস তো দিয়েই আসছেন। আর্জেন্টিনার এই দলের কাছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ফুটবলের গ্রেটেস্ট প্লেয়ার লিওনেল মেসি তাদের সাথে থাকবেন। 2026 বিশ্বকাপে এটা অনেক বড় অনুপ্রেরণা হতে পারে তাদের জন্য। তার উপর তরুণ তারকারা তো রয়েছেনই নিজেদের সেরাটাকে প্রমাণ করার জন্য। গত বিশ্বকাপের 3জন সেন্সেশন হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ তো রয়েছেনই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা নিশ্চিত। তারা ফাইনাল খেলবে কিনা এবং বিশ্বকাপ জিতবে কিনা সেটা নির্ভর করবে ওই দিনে তাদের পারফরমেন্সের উপর। লিওনেল মেসির লাস্ট টুর্নামেন্টে তার টিমমেটরা তাকে আরেকটি বিশ্বকাপ উপহার দিতে পারেন কিনা এটা এখন দেখার বিষয়। নাম্বার 1, এই বিশ্বকাপের হট ফেভারিট স্পানিয়া বা স্পেন। স্পেনের এই দলটার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে তাদের কাছে রয়েছে ইমেন্স লেভেলের ট্যালেন্ট। প্রতিটা পজিশনে অ্যাটলিস্ট 3 থেকে 4 জন প্লেয়ার আপনি খুঁজে বের করতে পারবেন যারা যে কোনো টপ লেভেল দলের স্টার্টার হতে পারেন। এই লেভেলের স্কোয়াড ডেপথ বর্তমান বিশ্বে বিরল। স্পেন দলটাকে একটা সেন্টেন্সের মাধ্যমে যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা এভাবে বলতে পারি, দ্য মোস্ট কমপ্লিট টিম। ডিফেন্স থেকে যদি শুরু করি, কুকুরিয়ার মতো ওয়ান অফ দ্য বেস্ট সাইড ব্যাক রয়েছে তাদের কাছে। ডিফেন্সে রয়েছে লেনরমান্ডের মতো রেগুলার পারফরমেন্স করা প্লেয়ার। স্পেন দলটার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে মিডফিল্ড। পেদ্রি, গাবি, ফার্মেন লোপেজ, রড্রি, এইরকম একটা মিডফিল্ড যে কোনো দলের জন্য স্বপ্নের মতো। চিন্তা করে দেখুন, পেড্রি রড্রি একসাথে খেলছেন। টেকনিক্যালি এটাই হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা মিডফিল্ড। কিন্তু তারপরও লুইস ডে লা ফন্টে এই দলটাকে একটা মেশিনে পরিণত করেছেন। দলের মধ্যে হাই প্রেসিং থেকে শুরু করে খুবই হাই ইন্টেন্সিটি ফুটবল, খুবই ফাস্ট ট্রানজিশন থেকে শুরু করে কাউন্টার অ্যাটাকিংয়ে বিধ্বংসী পারফরমেন্স। এই স্পেন দলটা রীতিমতো দৃষ্টিনন্দন ফুটবল খেলে। মিডফিল্ডে যদি তারা রদ্রি, গাবি এবং পেদ্রিকেও শুরু করে, তাদের কাছে বিকল্প হিসেবে রয়েছে এমন সব প্লেয়ার যারা যে কোনো টপ লেভেল টিমের স্টার্টার হতে পারেন। ফাবিয়ান রুইস টেকনিক্যাল ইন্টেলিজেন্সে অসাধারণ একজন প্লেয়ার, পিএসজির ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাকবোন, যার কারণে পিএসজি টানা 6টা ট্রফি জিততে পেরেছে। ড্যানি ওলমোর মতো অ্যাজিলিটিক একজন মিডফিল্ডার রয়েছে তাদের কাছে, যিনি অ্যাটাকিংয়ে কম স্পেসে অনেক ভালো পারফরমেন্স দিতে পারেন। তাছাড়া মিকেল মেরিনো এবং মার্টিন জুবেমেন্ডি। স্পেন দলটার কাছে রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ফুলব্যাকস, ড্যানি কারবাহালের মতো এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, আলেহান্দ্রো বাল্ডের মতো স্পিডি এবং প্রচণ্ড রকম ভালো একজন ড্রিবলার রয়েছে তাদের কাছে। স্পেনের এই দলটাকে বিশ্বকাপে আমরা বড় বড় ব্যবধানে জিততে দেখতে পেতে পারি, কেননা তাদের অ্যাটাকও রয়েছে দুর্দান্ত। 2 উইং নিয়ে যদি আমরা চিন্তা করি, লামিন ইয়ামাল এবং তার সঙ্গে উইলিয়ামস, নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামালের এই কম্বিনেশন যে কোনো দলের জন্য স্বপ্নের মতো। ওভারঅল তাদের 4-3-3 ফরমেশনে 2010-এর স্পেন দল থেকে এই দলটা অনেকটাই আলাদা। এই দলটা অনেক বেশি অ্যাটাকিং, এই দলটা অনেক বেশি সাউথ আমেরিকান স্টাইলের ফুটবল খেলে, অনেক বেশি প্রেসিং, অনেক বেশি ড্রিবলিং সম্পন্ন, অনেক বেশি স্কিলফুল এই দলটা। অপর দিক দিয়ে 2010-এর যে দলটা ছিল সেক্ষেত্রে পাসিং ফুটবল এবং টিকিটাকা ফুটবলের উপর বেশি গুরুত্ব দেওয়া হতো। স্পেনের এই দলের একমাত্র দুর্বলতা হচ্ছে প্লেয়ারদের কম এইজ, অর্থাৎ তারা খুব বেশি এক্সপিরিয়েন্স না। সামনে আর্জেন্টিনার সাথে স্পেনের ফিনালিসিমের ম্যাচ রয়েছে। নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটি দলের মধ্যে কোন দলটা নিজেকে সেরা এবং সুপ্রিম প্রমাণ করতে পারে, এই হচ্ছে আজকের এই প্রেডিকশন। প্রতিটা গ্রুপের প্রেডিকশন আমরা করতে চলেছি, তাই 2026 বিশ্বকাপের রোড টু 2026 প্লেলিস্টের এই ভিডিওসগুলো দেখতে মিস করবেন না। আর এই জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতে এই বিশ্বকাপের ফেভারিট কোন দল।